হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ? আবার এসে গেছি নতুন একটা প্রেডিকশন ভিডিও নিয়ে আপনাদের কাছে, যেখানে আজকের ভিডিওর টপিক হবে ইউএফসির হোয়াইট হাউস কার্ডে যে ফাইটাররা ফাইট করবে তাদের মধ্যে কোন ফাইটারদের জেতার চান্স সব থেকে বেশি, কোন ফাইটাররা যেতে হারার চান্স সব থেকে বেশি, এবং তারা কীভাবেই বা জিতবে, আর যদি যারা হারবে তারা কেনই বা হারবে, তার উপর একটা ছোট্ট ভিডিওটা পুরো দেখুন। তার আগে ভিডিওটা যদি অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন, এবং যে বন্ধুরা এমএমএ ভিডিও দেখে তাদেরকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিন। এবং আমি চাই আমার 50টা সাবস্ক্রাইবার হলেই আমি ইউএসসি, এমএফএন, পিএফএল, ওয়ান চ্যাম্পিয়নশিপ এই রকম বড় বড় এমএমএ অর্গানাইজেশনের ভিডিওগুলিকে লাইভ স্ট্রিম করবো, যেগুলি আপনারা দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে। চলুন শুরু করা যাক। ফার্স্ট, ইউএফসির হোয়াইট হাউস কার্ডে আমরা সবাই জানি এখন কন্ট্রোভার্সি ছড়িয়ে যাচ্ছে। ইলিয়া টাপুরিয়া ভার্সেস জাস্টিন গেজির ফাইটটা তো লিটারালি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। তারা নিজেদের ফ্যামিলি রিলিজিয়ান সমস্ত কিছুকে একেবারে ঘেটে করে দিচ্ছে একে অপরের, মানে ফাইটটা ইন্টারেস্টিং হতে চলছে। আর আমরা তো সেটাই চাই ভাই, শুধু ফাইট ইন্টারেস্টিং না, তার আগে ট্র্যাশ টক ফ্যামিলি রিলিজিয়ান যত ঘাঁটবে ততই আমাদের যেন মশলা লাগবে ফাইটের মধ্যে। তো শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট হচ্ছে ডিয়াগো লোপেজ ভার্সেস স্টিভ গার্সিয়ার ফাইট হবে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে 5:30টার সময় এই ফাইটটা হবে, কিন্তু রবিবার নয়, সোমবারে। আপনারা 15ই জুন সোমবারে ফাইটটা দেখতে পারেন। আর এর প্রথম ফাইট হবে ডিয়েগো লোপেসের ভার্সেস স্টিভ গার্সিয়ার। এটা হবে ফেদারওয়েট ডিভিশনে ফাইটটা। ডিয়েগো লোপেস লিটারালি ভাই দারুণ ফাইটার, আমি একে কোনোদিনই আন্ডার এস্টিমেট করবো না। জানি ভালো না স্কিল এগেন্সে 2বার হেরে গেছে, বাট তাহলেও সে জিয়ান সিলভা যে হিসেবে চলছিল তার রানকে খুব ডেঞ্জারাসলিভাবে স্টপ করেছে। এবং সে লিটারালি ফেদারওয়েটের সব বড় ফাটারদের সাথে খেলেছে, সেটা ব্রায়ান অর্টেগা হোক কি ড্যান ইগ হোক। কিন্তু অন্যদিকে যে আছে স্টিভ গার্সিয়া ভাই লিটারালি একটা হেভি ফর্মে আছে, মানে 7টা ফাইট তার লাস্ট 7টা ফাইটের মধ্যে 7টাই জিতেছে, মানে সে 7 উইনিংস টিকে আছে। এবং শুধুমাত্র তাই না, 7টার মধ্যে 6টা নক আউট করে জিতেছে। তাহলে আপনারা ভাবতেই পারছেন স্টিভ গার্সিয়া একদম তার প্রাইমে আছে। এর সঙ্গে ডিয়েগো লোপেসের যে ফাইটটা হবে এটা লিটারালি ব্যাঙ্গার ফাইট হবে। আমি বলছি ফেদারওয়েট ডিভিশনে এই ফাইটটা একটা ভালো ম্যাচ আপ বিল্ড আপ করে, কারণ স্টিভ গার্সিয়া সে এখন প্রাইমে আছে এবং সে প্রুভ করছে বারবার। এবং ডিয়েগো লোপেস একটা বড় নাম, সে যদি ডিয়েগো লোপেসকে হারায় তাহলে তার টাইটেল শট পাক্কা ভেবে রাখুন। তাহলে এখানে যদি আপনারা আমাকে চুজ করতে পারেন, আমি যাব ভেরি হার্ড ডিয়েগো লোপেসের সাথেই যাব, কারণ সে আমার ফেভারিট। এছাড়াও ডিয়েগো লোপেস অনেক বড় বড় টপ কন্টেন্ডার সাথে ফাইট করেছে, যারা স্টিভ গার্সিয়ার অপোনেন্টসের থেকে অনেক বেশি টপ লেভেল বা বেটার অপোনেন্টের সাথে সে ফাইট করেছে, তাই তার ফাইট এক্সপিরিয়েন্স এখানে কাজে দেবে। এবং ডিয়েগো লোপেস খুব নর্মালি উইদাউট টাইটেল শট ফাইট হারে, তাই এটা হার্ড ভাই, এটা হার্ড। যাও ডিয়েগো লোপেসের সাথে যাওয়া যাক, দেখা যাক কী হয়। তারপরে ফাইট হবে মিডিল ওয়েট ডিভিশনে বো নিকেল ভার্সেস কাইলা ডারকিউসের। বো নিকেল লিটারালি খুবই হাইপ ক্রিয়েট করেছে ভাই, লিটারালি খুব হাইপ ক্রিয়েট করেছে। সেই রিটার কাছে হেরে গিয়ে তার হাইপটা একটুখানি ফলস হয়েছিল, বাট তারপর সে আর একটা ফাইট কি রোডোফ্লো ভেয়ারা সামথিং যাই একজনের সাথে ফাইট করে এবং সে তার হাইপটাকে আবার মেনটেন করে নেয়। তো আমার মনে হয় যে বো নিকেল একটা মিডল ওয়েট ডিভিশনে ওয়ান অফ দ্য বিগ নেম হতে চলেছে। কিন্তু তার এগেনস্টে কাইলা ডারকুসকে আমরা ফার্স্টে আন্ডার এস্টিমেট করছিলাম, বাট এও একটা সলিড উইনিং স্ট্রিকে আছে, যেটা হচ্ছে 6খানা উইনিং স্ট্রিকে আছে, লিটারালি 6টা উইনিং স্ট্রিকে আছে। বাট এইখানে প্রেডিক্ট করা ঠিক অতটা হার্ড হবে না আগের ফাইটটার মতো, কারণ আমি বলে দিই কাইলা ডারকুস এর আগেও ইউএফসিতে কমপ্লিট করেছে এবং সে সেখান থেকে কাট অফও হয়ে গেছিলো, কারণ সে যতবারই টপ লেভেল ফাইটারদের সাথে খেলেছে সে বেশিরভাগ ফাইটে লস নিয়েছে। তাই অন্যদিকে বো নিকেল ওর স্কিল লিটারালি দারুণ স্কিল। হ্যাঁ, কাইলা ডারকুসও অন্য একটা যে অর্গানাইজেশনের সময় খেলেছে সেখানে চ্যাম্পিয়ন ছিল, বাট বো নিকেলের সামনে আমার মনে হয় যে ওর স্কিল সেরকম কাজে দেবে বলে, কারণ বো নিকেলের স্ট্রাইকিং এবং রেসলিং তো অবভিয়াসলি সে NCAA চ্যাম্পিয়ন ছিল। তো বো নিকেল কে আমি চুজ করছি এই ফাইটের জন্য। আমার মনে হয় যে বো নিকেল এই ফাইটটা জিতে যাবে এবং কাইলা ডারকুসকে হারিয়ে দেবে। দেখা যাক তবে কী হয় ফাইটটা কি। তারপরে ফাইটটা আমার মনে হয় সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফাইট, সেটা হচ্ছে লাইট ওয়েট ডিভিশনে হবে মারুসিও রুফি ভার্সেস মাইকেল চ্যান্ডলার। লিটারালি ভাই, আমি চ্যান্ডলারের কথা ভাবলে আমার সত্যি দুঃখ হয়। চ্যান্ডলার কর্নার ম্যাকগ্রেগরের সাথে ফাইট করার জন্য 3 বছর অপেক্ষা করলো, 3 বছর সে কোনো ফাইট নিল না কর্নার ম্যাকগ্রেগরের সাথে খেলবে বলে, লিটারালি। কিন্তু 3 বছর অপেক্ষা করার পর সে কাকে পেলো না, ব্রাজিলিয়ান কর্নার ম্যাকগ্রেগর। নো ডিসরেসপেক্ট
ডিসরেসপেক্ট ফর মার্সিও রুফি, না আমি একদমই ডিসরেসপেক্ট করছি না মার্সিও রুফিকে, বাট কর্নার ম্যাকগ্রেগরের মধ্যে তো সে নয়, এটা আপনারা সবাই জানেন। সেই তবে মার্সিও রুফিকেও সে, তবে ইউএফসি ভাবলো যে তুই যদি কর্নার ম্যাকগ্রেগরের সাথে ফাইট করবি চল নিয়ে, তাহলে কর্নার ম্যাকগ্রেগর আমরা তোকে ব্রাজিলিয়ান কর্নার ম্যাকগ্রেগর দিচ্ছি বলে সে তারা এখন থেকে মার্সিও রুফির সাথে ফাইট দিয়ে দিয়েছে। মার্সিও রুফি লিটারালি একটা দারুণ ফর্মে আছে, দারুণ ফর্মে। সে বেনয়েট সেন্ট ডেনিসের কাছে বাদ দিয়ে কারো কাছেই হারেনি। আর সে লাস্টে যে রাফেল ফিলিপকে যে আগের ম্যাচে যে নক আউট করেছিল, ও মানে আমি অবাক হয়ে গেছিলাম যে কী করে নক আউট করে। তার আগে সে কিং গ্রিন, জেমস, জেমি এরকমভাবে টপ ক্লাস নক আউট নিয়েছে। সে 13টা ফাইট জিতেছে, ওর মধ্যে 12টা ফাইট সে নক আউট করেছে। মানে লিটারেলি খেলোয়াড়টা ভাই নক আউট হ্যান্ড ক্যারি করে, প্রচুর নক আউট হ্যান্ড ক্যারি করে, কিন্তু সে আন্ডার রেটেড। আমার মনে হয় চ্যান্ডলারের সাথে খেলার পর সে লাইমলাইটে আসতে পারবে, কিন্তু চ্যান্ডলারকে আমি একদমই করবো না, আন্ডার এস্টিমেট করবো না। বাট আমি চ্যান্ডলারকে চুজ করবো না, কারণ আমি বলে দিচ্ছি সে তার লাস্ট 6টা ফাইটের মধ্যে মাত্র একটি জিতেছে। 6টা ফাইটের মধ্যে লাস্ট মাত্র একটি জিতেছে, তাও আবার টনি ফার্গুসনের এগেনস্টে। টনি ফার্গুসন আমরা সবাই জানি যে সে তার প্রাইম টাইমকে ছেড়ে দেওয়ার পর সে সেই টনি ফার্গুসনের 0.5%ও ছিল না, তাই সে ওয়াস্ট আউট হয়ে যাওয়া টনি ফার্গুসনকে হারিয়েছে। নইলে সে চার্লস অলিভেরা, জাস্টিন গেচি, প্যাডি পিমলেট, ডাস্টিন পরিয়ার, তারপর চার্লস অলিভেরার কাছে তো সে দুবার হেরে গেছে। তাই চ্যান্ডলারকে পিক করা প্রচুর কঠিন। তার অন্যদিকে আরেকটা সবথেকে বড় রিজন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে চ্যান্ডলারের এজ ফ্যাক্টরটা সবথেকে বড় হয়ে যাচ্ছে, কারণ সে এখন অলরেডি 40 বছর বয়স হয়ে গেছে এবং রুফি মাত্র 29 বছরের হাংরি কন্টেন্ডার। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে হাংরি ইয়াং এজ কন্টেন্ডাররা কোথাও না কোথাও সলিড ফাইটারদেরকে হারিয়ে দেয় শুধুমাত্র এজ ফ্যাক্টরের জন্য। আর আমার এখানেও সেটাই মনে হচ্ছে। তার উপরে সেই ছটা ফাইটের মধ্যে মাত্র একটি জিতেছে এবং 5টি হেরে গেছে। তো আমি জানি এখানে চ্যান্ডলারের অপোনেন্টসরা অনেক, মানে সবকটা অলমোস্ট টপ লেভেল ফাইটার্স, বাট রুফির অপোনেন্টসরা সেখানে সেরকম একটা টপ লেভেলের ফাইটার্স আছে, কিন্তু কয়েকটা, যেমন হচ্ছে বেনয় সেন্ডেনি, দ্যাটস ইট। আমার মনে হয় না যে রুফি সেরকম বড় টপ ক্লাস ফাইটারদের সাথে ফাইট করে, কিন্তু চ্যান্ডলার প্রতিটা টপ ক্লাস ফাইটারদের কাছেই ফাইট করেছে। তা হলেও আমি রুফির সাথেই এগোবো, কারণ রুফি অ্যাট ফার্স্ট তো ইয়াং এজ, তার উপর সে নক আউট পাওয়ার ক্যারি করে, সে প্রচুর আন্ডাররেটেড ভাই। 13টা ফাইট জিতেছে, মাত্র একটি ফাইটই সে নক আউটে জেতেনি, বাকি 12টা ফাইট সে নক আউটে জিতেছে। সে প্রচুর আন্ডাররেটেড ফাইটার। আর অন্যদিকে চ্যান্ডলারের এজটাই বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তো আমি রুফির সাথে এগোবো, মার্সিও রুফি। তারপরের ফাইটটা এই হোয়াইট হাউস কার্ডের সব থেকে ইন্টারেস্টিং ফাইট ভাই। এই ফাইটটাকেও মিস করবে না, না না না, একদমই না, কোনো কারণ শুনতে চাইছি না, শুধু মিস করবে না, কারণ এই ফাইটে ফাইট করবে সেই জস হকিট। মানে এই খেলোয়াড়টাকে আমি যত দেখি তত অবাক হয়ে যায়। আমি একে লাইক করি না, ডিসলাইক করি না, মানে জাস্ট এন্টারটেনিং ফাইটার বা এন্টারটেনিং ক্যারেক্টার কীভাবে হয় সেইটা একে দেখলে বোঝা যায়। জস হকিট কার, মানে একে আমরা চিনেছি কিউটিস ব্লেডসের ফাইট থেকে। সে ফাইটে যা ড্রামা করেছে, ফুল ট্যাশ টক থেকে আরম্ভ করে ফাইটের অক্টাগনের ভিতর থেকে আরম্ভ করে অ্যালেক্স পারের আগে কল আউট থেকে আরম্ভ করে জিরি প্রবাসকার সাথে ব্রাভেল করবে বলে এগিয়ে যাওয়া থেকে, মানে তারপর ডেরিক লুইসকে, তারপর ইলিয়া টাপুরিয়া, মানে জস হকিট আমি বলবো ভাই ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেনিং ফাইটার হয়ে আছে হেভিওয়েট ডিভিশন। এবং হেভিওয়েট ডিভিশনটাকে এন্টারটেনিংও আমার মনে হয় হাল পিলে জস হকিটই করছে। অন্যদিকে রয়েছে ডেরিক লুইস, দ্য মনস্টার, দ্য ব্ল্যাক বিস্ট। বাট ডেরিক লুইসের টাইম ওভার হয়ে গেছে আমার যেটা মনে হয়, কারণ সে 41 ইয়ার্স ওল্ড ম্যান, কিছু করার নেই, তার প্রাইম টাইম অলরেডি চলে গেছে। সে ঠিক আজ থেকে যদি 2021, 2020 ফাইটগুলো, 19-এর ফাইটগুলোতে দেখেন, লুইসের সেই সময় আলাদাই দবদবা ছিল। মানে সে ফ্রান্সিস এনগানুকে হারিয়েছে, রিয়েলি, মানে সে ফ্রান্সিস এনগানুকে হারিয়েছে। ফ্রান্সিস এনগানু, ওর ফাইটটা যদি দেখেন বুঝবেন যে ফ্রান্সিস এনগানু ওর দিকে ফুল ডিফেন্স মোডে খেলেছে, ফুল ডিফেন্সে, মানে ওর দিকে অ্যাটাকিং তো দূরের কথা, সে তার রেঞ্জের আশেপাশে আছে। সে ব্রাউয়েল তো দূরের কথা, সে তাকে স্ট্রাইকও করছে না, স্ট্রাইক করতেও দিচ্ছে না, সে শুধু দূরে পালাচ্ছে। লুইসের সেই সময় অরা ছিল ইনফিনিটি অরা। বাট কী বা করা যায়, সবারই টাইম যেতেই হয়, সেরকম দ্য ব্ল্যাক বিস্টের টাইম অলরেডি আমরা চলে গেছে। তাও সে লাস্ট 3টে ফাইটে একটাই হেরেছে, 2টো জিতেছে, তারপর নকআউটে জিতেছে। তো এটা বলা কঠিন হবে যে ডেরিক লুইস ম্যাচটা হেরে যাবে, কিন্তু জস হকিট 28 বছর বয়স, ইয়াং হাঙ্গরি কন্টেন্ডার, আর এত এন্টারটেনিং, তাই আমার মনে হয় জস হকিটই জিতবে ফাইটার। আমি তো জস হকিটের সাথেই যাবো। বাট ডেরিক লুইসের আমি এটা কথা বলে রাখি, ডেরিক লুইস যদি তার
একটা এক্স্যাক্ট প্রপার পারফেক্ট পাঞ্চ মেরে দেয়, তাহলে জশ হকিকে ওখানে অক্টাগনের মধ্যে তার ট্র্যাশ টক, তার ক্যারেক্টার বিল্ডার সব কিছু স্লিপে চলে যাবে, মানে একটা ঘুমিয়ে থাকা বাচ্চার মতো হয়ে পড়ে থাকবে, কারণ জশ হকিটি পড়ে থাকবে অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে। তা হলেও আমি রিস্ক নেবো না, সেফ অপশানে খেলছি জশ হকিটের সাথে। তারপর সন ওম্যালি ভার্সেস অ্যালজামিন জাবি, এই ফাইটটাও একটা প্রেডিক্ট করা বিশাল কঠিন। এটা অলমোস্ট 50-50 ফাইট ভাই, অলমোস্ট 50-50 ফাইট। কারণ জাবি লিটারেলি এখন 1, 2, 3, 4, 5, 6, 7খানা উইনিং স্টিকে আছে। তার স্ট্যাটসও দারুণ, 14টা ফাইট জিতেছে, 2টি হেরেছে ক্যানাডিয়ান ফাইটার। বাট সে 7টা ফাইট উইনিং স্টিকের থেকেও তার যে সবথেকে বড় ব্যাড সাইড যেটা বলতে পারেন বা ডার্ক সাইড, সেটা হচ্ছে তাদের মধ্যে কেউ নম্বর 1 কন্টেন্ডার বা টপ ফাইটার নয়, শুধুমাত্র জোসে আল্ডোকে বাদ দিই। জোসে আল্ডোর প্রাইম টাইম চলে যাওয়ার পর জোসে আল্ডোর ওয়াস্ট আউট ভার্সনের সাথে খেলেছে, ওয়াস্ট আউট ভার্সান সবসময় মনে রাখবেন, সে লেজেন্ড, বাট সে ওয়াস্ট আউট ভার্সনের সাথে খেলেছে, তাই সে হেরেছে। অন্যদিকে সন ওম্যালি চ্যাম্পিয়ন, লাস্ট কিছু বছরেও শুধু চ্যাম্পিয়নদের সাথেই ফাইট করছে, শুধুমাত্র চ্যাম্পিয়ন, সেটা মিরাভ হোক, মার্লন ভেরা হোক, অ্যালজামিন স্টার্লিং হোক, পিটারিয়ান হোক, এরকম টপ লেভেল ফাইটার। তার উপর তো সং ইয়াডংকেও রিসেন্ট ফাইটে সে হারিয়ে দিয়েছে। তো আমার ওইটা মনে হচ্ছিল কোথাও না কোথাও সং ইয়াডংই হয়তো জিতছিল, বাট ছাড়ুন। তবে আমার কাছে ব্যাপার হচ্ছে যে সন ওম্যালি সেই একই ওই ডিয়াগো লোপেজ ভার্সেস স্টিভ গার্সিয়ার মতনই এটাও 50-50-তে চলে যাচ্ছে, কারণ এরও অ্যালজামিনের 7টা তো অ্যাজেমানের 7খানা উইনিং স্ট্রিক তো আছে, বাট সন ওম্যালির মতো টপ লেভেল অপোনেন্ট সে ফেস করেনি, শুধুমাত্র উইনিং স্ট্রিক বানিয়েছে সে মোটামুটি নর্মালি একটা ভালো ফাইটারদের এগেনস্টে, বাট তারা নম্বর 1 কন্টেন্ডারও নয় এবং চ্যাম্পিয়ন্স তো নয়ই, ভুলে যাও। হ্যাঁ, জোসে আল্ডোকে বাদ দিয়ে, জোসে আল্ডোকে একদম ধরে চলবে না। তাই আমার মনে হয় এই ফাইটটা সন ওম্যালি জিতবে। হ্যাঁ, সন ওম্যালি জিতবে, কারণ সন ওম্যালি চ্যাম্পিয়নও ছিল এবং সে অনেক টপ ক্লাস ফাইটারদেরকে হারিয়েছে ভাই। তো এরপর আমরা যাব এই ইভেন্টের সব থেকে মেন 2টি ফাইটে, যার মধ্যে একটি হচ্ছে মেন ইভেন্ট, অ্যালেক্স পুটান পারেরা ভার্সেস সিরিল গেন। লিটারেলি এই ফাইটটা ইউএফসি হোয়াইট হাউসে যদি আপনারা মিস করেন, তাই বলো ইউএফসি দেখাই ছেড়ে দিন। হ্যাঁ ভাই, ইউএফসি দেখাই ছেড়ে দিন, কারণ আমার মনে হয় না যে এই ফাইটটা কোনো ইউএফসি ফ্যান মিস করবে বলে। ইউএফসির ফার্স্ট টাইম কোনো ফাইটার যে একটা ডিভিশনের চ্যাম্পিয়ন নয়, 2টো ডিভিশনের চ্যাম্পিয়ন নয়, 3 নম্বর ডিভিশনের চ্যাম্পিয়ন হতে চলেছে। হ্যাঁ জানি ইন্টারিম চ্যাম্পিয়ন, বাট চ্যাম্পিয়ন তো ফার্স্ট টাইম কোনো ফাইটার 3 নম্বর বেল্টের জন্য খেলতে চলেছে লিটারেলি। কিন্তু ওটা ইজি হবে না, কারণ তার এগেনস্টে থাকবে ভাই সিরিল গেন ইউএফসির হেভিওয়েট ডিভিশনের সব থেকে মোস্ট অ্যাথলেটিক ফাইটার ভাই। ওর কেরিয়ারে লিটারালি প্রতিটা টপ হেভিওয়েট ফাইটারদের সাথে ফাইট করেছে, সেটা টম অ্যাসপিনাল হোক, কি আলেকজান্ডার ভলকভ হোক, কি সেরগাই স্পিভেক হোক, কি জন জোন্স হোক, টাইট উইজবা হোক, ফ্রান্সিস এনগানু হোক, ডেরিক লুইস হোক, কি এখন অ্যালেক্স পারেরাই হোক, সে হেভিওয়েট ডিভিশনের ট্রু ফাইটার। বাট তার এগেনস্টে থাকছে অ্যালেক্স দ্য পুটান পারেরার ব্যাপারে যা বলবো সেটাই কম ভাই। ইসরায়েল আন্ডেসানিয়া, জ্যান ব্লুই, জামাল হিল, জিরি প্রভাস্কা, খালিল, ম্যাগোমেট, প্রতিটা ব্যাঙ্গার ফাইটারকে হারিয়েছে, প্রতিটা লেজেন্ডারি ফাইটারকে হারিয়েছে। বাট তার ব্যাটসে একটাই জিনিসের কম ছিল, সেটা হচ্ছে তারা কেউ হেভিওয়েট ফাইটারই না, তাই সে চলে গেছে ডাইরেক্ট হেভিওয়েট ডিভিশনে ফাইট করতে ওয়ানকার নম্বর 1 কন্টেন্ডার এগেনস্টে, এবং যে কিনা হেভিওয়েটের মোস্ট অ্যাথলেটিক ফাইটারও। তাই ভাই সুপ্রিম ফাইট হবে এটা। ওফ, আমি তো ভেবেই এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি, মানে সত্যি। এবার এখানে যদি প্রেডিকশন দিতে যাই, লিটারালি এটা হার্ড, কারণ অ্যালেক্স পারেরা জীবনে কোনোদিনও এর আগে হেভিওয়েট ডিভিশনে ফাইট করেনি, আর অন্যদিকে সিরিল গেন প্রতিটা হেভিওয়েট ডিভিশনের টপ ফাইটারকে হারিয়েছে, প্রতিটা। তো এখানে তা সত্ত্বেও তারপরেও সিরিল গেন আন্ডারডগ হয়ে যাচ্ছে, তার একটাই কারণ অ্যালেক্স দ্য পুটান পারেরা। মানে আপনারা ভাবতে পারছেন অ্যালেক্সের কতটা অরা। আর প্রেডিকশান আমার মতে ভাই এটা 50-50 ফাইট হবে, 50-50, কারণ সিরিল গেনের ফাইটিং স্টাইল সত্যি বলতে লং রেঞ্জে থেকে ফাইট করা। অ্যালেক্স পারেরা সবসময় শর্ট রেঞ্জের লেফট হুক, আপার কাট বা রাইট হুক, তাই তাকে ডিস্টেন্স কাটিয়ে ঢুকতে হবে। তা সত্ত্বেও আমি যদি প্রেডিক্ট করতে যাই, আমি এটাই বলবো যে ফাইটটাতে অ্যালেক্স পারেরা জিতে যেতে পারে ভাই, অ্যালেক্স পারেরা জিতে যেতে পারে, সে যদি নকআউট নিয়ে আসে। আর যদি কোনো কারণে নকআউট না হয় আর ফাইট যদি ডিসিশনে চলে যায়, তাহলে ভাই সিরিল গেনই জিতবে ভাই, সিরিল গেনই জিতে যাবে ফাইটটা। আর তাও আমি অ্যালেক্স পারের দিকে যাবো, কারণ সে নকআউট আর্টিস্ট। অ্যালেক্স
তারপর মেন ইভেন্ট ভাই ইলিয়া টাপুরিয়া ভার্সেস জাস্টিন গেচি প্রায় এক বছর পরে কামব্যাক করে জাস্টিন গেচির মতো একটা ব্রাউলার, দ্য ডগ, দ্য মোস্ট ভায়োলেন্ট পার্সন ইন দ্য মোস্ট ভায়োলেন্ট গেম, এর এগেনস্টে ফাইট নিচ্ছে। মানে এটা লিটারালি বাট সবাই এখানে আন্ডারডগ করে দিয়েছে জাস্টিন গেচিকে, প্রচুর আন্ডারডগ করছে, প্রচুর আন্ডার এস্টিমেট করছে। এবং যেটা কি আমি মনে করি যে জাস্টিন গেচি এরকম আন্ডার এস্টিমেট করা উচিত না। আমি একটা ভিডিওতেও এটার ব্যাপারে আলোচনা করেছিলাম, আপনারা দেখলে চাইলে ভিডিও দেখতে পারেন, ঠিক এর আগের ভিডিওটাই। তবে এখানে প্রেডিকশান আমি ইলিয়া টাপুরিয়াকেই করবো, কারণ এটা সত্যি কথা বলতে যদি কোনো মিরাকেল না ঘটে তাহলে ইলিয়া টাপুরিয়া জিতে যাবে ফাইটার। সে জাস্টিন গেচিকে আউট করে নক আউট করে দেবে। সে ভলগনস্কি, ম্যাক্স হলওয়ে, চার্লস অলিভেরার মতো ফাইটারকে যা ব্রুটালি নক আউট করেছে, আমার মনে হয় যে এরপরে তার উপর করাটা ঠিক হবে। তো আমার প্রেডিকশান ইলিয়া টাপুরিয়াই। তো এই ছিল আজকে টোটাল ইউএফসি হোয়াইট হাউস কার্ডের প্রেডিকশান। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। হ্যাঁ ভাই শুনুন, চ্যানেলটি ভাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার 50টা সাবস্ক্রাইবার দরকার। 50টা সাবস্ক্রাইবার হলেই আমি ইউএফসি, এমএফএল মানে ম্যাট্রিক্স ফাইট নাইট, এছাড়া ওয়ান চ্যাম্পিয়নশিপ, পিএফএল, এমভিপি, যদি নেক্সট এমএমএ ইভেন্ট আসে তার উপর এরকম লাইভ স্ট্রিম করবো, যেগুলিকে আপনারা ফ্রিতে দেখতে পাবেন। এছাড়াও আমি এরকম এমএমের ভিডিওগুলিকে বাংলায় আপলোড করি, আর আপনারা যদি খুঁজতে চান যে এমএমের বাংলাতে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে হয় না আপনারা পাবেন বলে, বা পেলেও তারা প্রপারলি আপডেট করে বলে আমার মনে হয় না, যেটা সত্যি হয়, কারণ আমিও নিজেই দেখেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। হু